সেট 1 এর প্রথম থেকে অঙ্কগুলো সোজা আছে, 4 থেকে শুরু করো। যদি 4 এরটা সোজা, জটিলতা কিছু নেই। তাও বলেছে ভূগর্ভের কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে জি। তো এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ধরে যে ভূপৃষ্ঠ থেকে খানিক গভীরতায় নেমে গেলাম, এইখানে নেমে চলে এসেছি, এইখান থেকে এইটুকুর গভীরতাটা হচ্ছে এইচ। এইচ গভীরতায় যদি নামা হয় তাহলে এইখানে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি ড্যাশ। বলে দেওয়া আছে এইচ গভীরতায় নামলে অভিকর্ষজ ত্বরণটা ভূপৃষ্ঠে যা অভিকর্ষজ ত্বরণ জি তার 1/4 মানে g/4 হবে। তাহলে এইচ এর মান কত? এইচ সমান কত হলে জি ড্যাশ সমান g/4 হবে? এটা হচ্ছে কোশ্চেন। এখন গভীরতার ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে জি ড্যাশ, এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা হয় জি ড্যাশ সমান হচ্ছে g * 1 - h / r। এখানে h টা হচ্ছে গভীরতা, জাস্ট ফর্মুলাটা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। শুধু g ড্যাশ এর জায়গায় g/4 টা বসাতে হবে। g ড্যাশ এর জায়গায় g/4 বসিয়ে দাও। g/4 সমান হচ্ছে g * 1 - h / r। এই দুটো g ক্যান্সেল করে যাবে, বাকিটা ক্যালকুলেশন। দুটো জি ক্যালকুলেশন ক্যান্সেল করলে 1 - h / r সমান করে থাকবে 1/4 বা h / r। h/r টা যদি ওইদিকে নিয়ে চলে যায় তাহলে 3/4, তাহলে h সমান হবে 3r/4। বাজেট কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক, তাহলে পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত? আচ্ছা, এমনিতে আমরা সাধারণভাবে জানি যে কোন একটা গোলক আছে, এই একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। যদি পৃথিবী ধরে নিই তাহলে ক্যাপিটাল আর, এর ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে ঠিক ভূপৃষ্ঠটাতে অভিকর্ষজ ত্বরণ জি এর ফর্মুলা হয় ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। এই জাতীয় ফর্মুলাটা হয়। এখন বলে দেওয়া আছে যে কোন একটা গ্রহ তার ভর আর ব্যাসার্ধটা পৃথিবীর ভর আর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে দুটো করে নাও, একটা হচ্ছে পৃথিবী একটা, আর একটা ওই গ্রহটা। কারণ পৃথিবীর ভর যদি m হয় তাহলে গ্রহটার ভর কত হবে? বলেছে গ্রহের ভর পৃথিবীর ভরের ব্যাসার্ধ, তাহলে গ্রহটার ভর হবে নিশ্চয়ই m/2। পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল R হয় তাহলে গ্রহটার হবে r/2 ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যদি g ধরে নিই, g এর ফর্মুলা কি হবে? ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই ক্যাপিটাল R স্কয়ার, যা ছবি অনুসারে ফর্মুলা একই। এখন গ্রহটার পৃষ্ঠে যদি অভিকর্ষজ ত্বরণ বার করতে চাই, ধরে নিচ্ছি g ড্যাশ সমান ফর্মুলার টাইপটা কি হবে? ক্যাপিটাল G যেমন আছে তেমনই থাকবে, m টা হচ্ছে এই গোলকটার ভর, মানে গ্রহটার ভর হবে, এখানে m এর জায়গায় m/2 বসবে, আর নিচে r স্কয়ার আছে, r এর জায়গায় r/2 বসবে, তার স্কয়ার। এবার ক্যালকুলেশন করো, তাহলে g ড্যাশ সমান, যদি ক্যালকুলেশন করো 2 2 4, তাহলে 2 আসবে একটা, তাই তো সামনে এটা 2 আসবে, ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই r স্কয়ার। যদি কাটাকাটি করে নাও তবে এখন ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই r স্কয়ার, এটি কি ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই r স্কয়ার, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যেটা। তাহলে নিশ্চয়ই g ড্যাশ সমান হবে 2 * g
এই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার এর জায়গায় জিটা বসাবো, তাহলে গ্রহটার পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ এর মানটা হবে পৃথিবীতে যা আছে তার ডবল। এবার জি এর মানটা বসিয়ে দিলে বেরিয়ে যাবে, জি তো বলে দেওয়া আছে, জি এর মানটা বসাও, জি ড্যাশ বেরিয়ে যাবে 6। বলছে বুধ গ্রহটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বলে দেওয়া আছে, তাহলে বুধের গড় দূরত্ব কত? কারণ যখনই প্রদক্ষিণ কালের একটা কোশ্চেন আসবে, প্রশ্নতে প্রদক্ষিণ কাল ব্যাপারটা থাকবে, তখন আমাকে প্রদক্ষিণ কালের ফর্মুলা নিয়ে ভাবতে হবে। প্রদক্ষিণ কালের কি ফর্মুলা আছে? প্রদক্ষিণ কালের কেপলারের যেটা তৃতীয় সূত্র, টি স্কয়ার ভ্যারিয়েন্স আর কিউ, কোন একটা গ্রহের প্রদক্ষিণ কালের বর্গ ওই উপবৃত্তাকার কক্ষপথটার অর্ধপরাক্ষের ঘনফলের সাথে সমানুপাতিক। এই জাতীয় একটা ফর্মুলা আছে কেপলারের সূত্র, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে প্রদক্ষিণ কাল সংক্রান্ত। ঠিক আছে, এখন এখানে যখন অ্যাপ্লাই করব তখন কক্ষপথটাকে বৃত্তাকার ধরে নিয়ে অ্যাপ্লাই করব। তাহলে প্রদক্ষিণ কাল সংক্রান্ত ফর্মুলা হচ্ছে টি স্কয়ার ভ্যারি করবে আর কিউ এর সাথে। টি স্কয়ারটা হচ্ছে প্রদক্ষিণ কাল, আরটা হচ্ছে ব্যাসার্ধ। এখন এখানে দুটো গ্রহের কথা বলা আছে, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে বুধ। কি কি ইনফরমেশন দেওয়া আছে? বলছে বুধ 88 দিনে প্রদক্ষিণ করে, তাহলে বুধের পর্যায়কাল যদি টি 1 এই ধরে নিই, টি 1 সমান হচ্ছে, আচ্ছা টি 2 ধরে নিই, টি 2 সমান হচ্ছে 88 দিন। আর যেটা আমাদের জানা আছে সেটা হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে যে প্রদক্ষিণ করে, পৃথিবীর পর্যায়কাল টি 1 হচ্ছে 365 দিন। এটা অঙ্কতে যদিও বলা নেই, কিন্তু আমরা জানি যে সূর্যের চারিদিকে যদি পৃথিবী ঘোরে 365 দিনে এক পাক ঘোরে, তার মানে দুটো পর্যায়কালটা আমাদের জানা আছে। আর যেটা বলে দেওয়া আছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মানে ব্যাসার্ধ, পৃথিবী যে কক্ষপথটাতে ঘুরছে তার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর 1 পৃথিবীর বেলায় দেওয়া আছে কত? 1.5 * 10⁸ 1.5 * 10⁸ এত কিলোমিটার। তাহলে বুধের ব্যাসার্ধ কত? বুধ সূর্য থেকে বুধের দূরত্ব যদি আমরা r2 হিসাবে ধরে নিই, তাহলে r2 সমান কত এটা বার করতে হবে। ফর্মুলা এটা টি স্কয়ার ভ্যারিয়েন্স আর কি, তাহলে এই পৃথিবীর বেলায় কি লিখতে পারি? টি1 স্কয়ার ভ্যারি করবে r1 কিউ এর সাথে। বুধের বেলায় লিখতে পারি টি2 তার স্কয়ার ভ্যারি করবে r2 তার কিউ এর সাথে। এই দুটোর যদি অনুপাত করে দাও, এটাকে 1 নম্বর সমীকরণ, এইটাকে 2 নম্বর সমীকরণ ধরে নাও। এখান থেকে অনুপাত করো, টি1 স্কয়ার বাই টি2 স্কয়ার সমান হয়ে যাবে r1 কিউ ডিভাইড বাই r2 তার কিউব। এখান থেকে যেটা বার করতে হবে সেটা বার করে নাও, r2 টা বার করতে হবে, তাহলে r2 তার কিউব প্রথমে বার করো, r2 টাকে এই দিকে নিয়ে এসো, বাকি সবগুলোকে ওই দিকে নিয়ে চলে যাও, পড়ে থাকবে r1 কিউব ইনটু t2 তার স্কয়ার ডিভাইড বাই t1 তার স্কয়ার। মানগুলো বসিয়ে দেখো, r1 t1 t2 r1 t1 t2 r1 তিনটের মানই দেওয়া আছে, যদি এখানে বসিয়ে দাও তাহলে r2 কিউব বের হবে, তার কিউব রুট ওভার অফ করলে তখন r2 টা বের হবে। ক্যালকুলেশনটা আশা করি করতে পারবে। আচ্ছা, 7টা পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে? 7 অঙ্ক, এদিকে 3 অঙ্ক, তারপরে আরো একটা অঙ্ক আছে, অনেকগুলো এই টাইপের। 13 অঙ্কটা একই অঙ্ক, 3 7 13 এই তিনটা অঙ্ক একই, তাই 7টা করছি। পৃথিবী থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে বলেছে। এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠতে অভিকর্ষজ ত্বরণ জি, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে আর, ভূপৃষ্ঠ থেকে খানিকটা উচ্চতা ধরে নিচ্ছে এইখানে, উচ্চতাটা হচ্ছে এইচ, এইখানে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি ড্যাশ।
কি বলে দেওয়া আছে যে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মানটা ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস হবে। তার মানে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যদি 100 হতো, যদি 100 হতো, তাহলে নিশ্চয়ই এই উচ্চতায় 25% যদি হ্রাস পায় তাহলে নিশ্চয়ই 75 হবে। এই ইনফরমেশনটা দেওয়া আছে। এরপর এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের ফর্মুলাটা কাজে লাগবে। এমনিতে আমরা কি জানি যে যদি এই উচ্চতাতে থাকে তাহলে g ড্যাশ এর ফর্মুলা হয় g ইনটু r স্কয়ার ডিভাইড বাই r প্লাস h তার স্কয়ার, এই জাতীয় ফর্মুলাটা সবকিছুই বলে দেওয়া আছে। g এর জায়গায় 100 বসাবে, g ড্যাশ এর জায়গায় 75 বসাবে, বাকিটা ক্যালকুলেশন। বসাও g ড্যাশ, আচ্ছা g ড্যাশ বাই g সমান হচ্ছে r স্কয়ার, একবারে লিখে দিতে পারি r ডিভাইড বাই r প্লাস h তার স্কয়ার। g ড্যাশ এর জায়গায় 75 আর g এর জায়গায় 100, এটা কাটাকাটি করে দাও। 25 3 75, 25 4 100, তাহলে r ডিভাইড বাই r প্লাস h তার স্কয়ার সমান এইটা। তাহলে r ডিভাইড বাই r প্লাস h সমান কত হবে? √3/2। √3/2 এর মানটা ক্যালকুলেটরে বসিয়ে বের করে নিতে পারো। √3/2 সমান কত হচ্ছে? √3/2 সমান হচ্ছে 0.866 এর মতো, 0.866 এর মতো। এরপর কোণাকুণি গুণ করে নিশ্চয়ই h টা বার করা যাবে। কোণাকুণি যদি গুণ করো তাহলে r সমান হবে 0.866 r প্লাস 0.866 h। এখান থেকে h বের করে নাও। আগেরটা দেখো যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান বর্তমান মান অপেক্ষা কিছু একটা বৃদ্ধি পেত। পৃথিবীর ব্যাসার্ধ বলে দেওয়া আছে, অক্ষের চারিদিকে আবর্তন না করলে। আবর্তন যদি করে, পৃথিবী যদি নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে, এই হচ্ছে পৃথিবী, ছোট করে আছে, এই হচ্ছে পৃথিবী, এই তার অক্ষ, নিজ অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে কিছু একটা ওমেগা সমকৌণিক বেগ নিয়ে। এই ওমেগা সমকৌণিক বেগ নিয়ে ঘোরার জন্য ভূপৃষ্ঠে যে কোনো জায়গায় অভিকর্ষজ ত্বরণের মানটা খানিকটা হ্রাস পেয়ে যায়। কতটা হ্রাস পায় না, ওই স্থানের অক্ষাংশ যদি আমরা থিটা হিসেবে ধরে নিই কোন একটা স্থানে, তাহলে এই স্থানটার অভিকর্ষজ ত্বরণ g ড্যাশ, g ড্যাশ এর ফর্মুলা হয় g ড্যাশ সমান হয় g ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার ক্যাপিটাল R cos স্কয়ার থিটা। এটি চলো g ড্যাশ সমান হচ্ছে g মাইনাস ওমেগা স্কয়ার R, ওমেগা স্কয়ার ক্যাপিটাল R cos স্কয়ার থিটা। ক্যাপিটাল R টা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? এই জাতীয় ফর্মুলা যদি আবর্তন করে তবে। এখন যদি আবর্তন না করে, আবর্তন না করলে তো ওমেগাটা 0 হয়ে যাবে। ওমেগাটা 0 হলে ভূপৃষ্ঠের সব জায়গায় অভিকর্ষ ত্বরণের মানটা একই হবে, g হবে। তাহলে আবর্তন না করলে অভিকর্ষজ ত্বরণের মানটা g। আর কোশ্চেনটা কি বলেছে দেখাও যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন না করলে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান বর্তমান মান অপেক্ষা খানিকটা বৃদ্ধি পেত। তাহলে আবর্তন করলে এটা, আবর্তন না করলে এটা। আবর্তন না করলে নিশ্চয়ই বেশি, আবর্তন করলে মানটা কমে যেত, ঠিক আছে?
তাহলে কতটা বেশি? দুটো বিয়োগ করে দাও। অতএব আবর্তন না করলে অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি কতটা বৃদ্ধি পেত? না জি ড্যাশ সরি জি মাইনাস জি ড্যাশ এতটা বৃদ্ধি পেত। আবর্তন না করলে জি, আবর্তন করলে জি ড্যাশ, তাহলে কতটা বৃদ্ধি পাবে? না দুটো বিয়োগ। দুটো যদি বিয়োগ করে দাও, বিয়োগফলটা কত দাঁড়াবে? বিয়োগফলটা দাঁড়াবে শুধুমাত্র ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। এতটা বৃদ্ধি পেত। এরপর মানগুলো বসানোর কাজ। মানগুলো কিভাবে বসাবো বলে দেওয়া আছে। নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে থিটা নিশ্চয়ই 0 ডিগ্রি, নিরক্ষরেখা যদি হয় থিটাটা 0 ডিগ্রি। আর পৃথিবীর ব্যাসার্ধটা বলে দেওয়া আছে 6400 কিলোমিটারই বলা আছে। 6.4 into 10 to the power 8 এত সেন্টিমিটার বলে দেওয়া আছে। সেন্টিমিটারে ধর। আর ওমেগা, ওমেগার মানটা আমাদেরকে আলাদা করে ক্যালকুলেট করে নিতে হবে। কিভাবে? না পৃথিবী নিজ অক্ষের চারিদিকে যেহেতু বলেছে, তাহলে আমার পর্যায়কাল জানা আছে। ওমেগা একটা ফর্মুলা হয় 2 পাই বাই টি। এটা হচ্ছে পর্যায়কাল। পৃথিবী নিজ অক্ষের চারিদিকে পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। তাহলে এটা হবে 2 পাই ডিভাইড বাই টি এর জায়গাতে 24 ঘন্টা বসবে, কিন্তু সেটা সেকেন্ডে কনভার্ট করে বসাতে হবে। তাহলে 24 ঘন্টা ইনটু 3600 34 এত রেডিয়ান পার সেকেন্ড। বাস এই তিনটে জিনিস বসিয়ে দাও। থিটার জায়গায় 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1, তাহলে এই টার্মটা থাকবে না। শুধু ওমেগা স্কয়ার, আর ওমেগা হচ্ছে এইটা, আর এর মান হচ্ছে এটা। জাস্ট বসিয়ে দাও। আচ্ছা 9 বলছে চাঁদের পৃষ্ঠে মুক্তি দ্রুতি নির্ণয় করো। চাঁদের ব্যাসার্ধ, চাঁদের ভর আর জি দেওয়া আছে। আচ্ছা এমনিতে মুক্তি দ্রুতি বা মুক্তি বেগ কোন একটা ধরে নিচ্ছে, এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে ছোড়া হলো যাতে ও আকর্ষণ বলের বাইরে চলে যায়, সেটাকে মুক্তি বেগ বলে। যদি মুক্তি বেগ v সাফিক্স দিয়ে e হয়, v সমান এমনিতে ফর্মুলা √2 ইনটু স্মল g ইনটু ক্যাপিটাল আর। যেখানে স্মল জি তে কি না ভূপৃষ্ঠ থেকে আমরা ছুটছি, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ সমান হচ্ছে স্মল জি। এটা সহজে মনে রাখার ফর্মুলা। ফর্মুলাটাকে একটু চেঞ্জও করে দেওয়া যায়। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যদি জি হয়, তাহলে জি এর জায়গায় নিশ্চয়ই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার বসানো যেতে পারে। যেখানে ক্যাপিটাল এমটা হচ্ছে এই যে গোলকটা বা পৃথিবীটা, তার তাহলে ভিই সমান স্মল জি এর জায়গায় যদি এইটা আমরা বসিয়ে দিই ওইখানে, তাহলে পড়ে থাকবে √2, একটা তো থাকবেই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর, এইটুকু পড়ে থাকবে। অ্যাকচুয়ালি যখন মুক্তিবেগ বার করা হয়েছিল তখন প্রথমে ফর্মুলাটা এটাই বেরিয়েছিল। এই ফর্মুলা থেকে এই জিএম টাকে রিপ্লেস করা হয়েছিল স্মল জি দিয়ে। তাহলে এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, এইখান থেকে আমরা ওই ফর্মুলাতে এসেছিলাম √2gm। এখন পৃথিবীর ক্ষেত্রে যেমন ফর্মুলাটা প্রযোজ্য, চাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই ক্ষেত্রে m এর জায়গায় চাঁদের ভর বসবে, আর এর জায়গায় চাঁদের ব্যাসার্ধ বসবে। আর জি তো মহাকর্ষীয় ধ্রুবক, প্রত্যেকটাই বলে দেওয়া আছে। চাঁদের ব্যাসার্ধ 3.7 into 10 to the power 6, চাঁদের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হচ্ছে 3.7 into 10 to the power 6 এত মিটার। এটা চাঁদের ব্যাসার্ধ। চাঁদের ভর বলে দেওয়া আছে 7.35 10 to the power 22, 7.35 into 10 to the power 22 এত কেজি। আর জি, জি এর মান তো বলে দেওয়া থাক বা না থাক জানা আছে 6.67, 6.67 into 10 to the power -11 এত এসআই ইউনিট। তো ফর্মুলা আর কিছু নেই, জি এম আর আর তিনটের মানটা বসিয়ে দাও, বেরিয়ে যাবে 10 এর
একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে পৃথিবীকে আবর্তন করছে। কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি পৃথিবীকে আবর্তন করছে। কারণ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি যদি পৃথিবীকে আবর্তন করে তাহলে তার সেখানে কিছু অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করা হয়, যে কি না এই হচ্ছে পৃথিবী, যার ব্যাসার্ধটা ক্যাপিটাল আর, কোন একটা উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে খুব কাছাকাছি আবর্তন করছে, খুব কাছাকাছি। খুব কাছাকাছি মানে এর ব্যাসার্ধটাকে যদি স্মল আর ধরে নিই, তাহলে স্মল আর ইকুইভ্যালেন্ট টু ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর সাথে যদি সমান হয় তাহলে পৃথিবীর খুব কাছাকাছি আবর্তন করছে। এই ক্ষেত্রে পর্যায়কালের যে ফর্মুলাটা আমরা ক্যালকুলেশন করেছিলাম টি, এর ফর্মুলা ছিল 2 পাই রুট ওভার আর বাই জি। যদি ভূপৃষ্ঠের খুব কাছাকাছি আবর্তন করে তবে অ্যাপ্রক্সিমেশন নিয়ে দেখবে এই ফর্মুলাটা করে দেওয়া আছে, তাহলে এই ফর্মুলা কাজে লাগবে। বলে যে উপগ্রহটার পর্যায়কাল নির্ণয় করো, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, জিও দেওয়া আছে, ব্যাসার্ধ আর জি এর মানটা বসিয়ে দিলে টি বেরিয়ে যাবে। শুধু খেয়াল রাখবে এককগুলো ঠিকঠাক করে বসাতে হবে। ব্যাসার্ধ ৬৪০০ কিলোমিটার, আর সমান ৬৪০০ কিলোমিটার। এটাকে মিটারে বসাতে পারো, মিটারে কনভার্ট করে নিতে পারো, তাহলে মিটারে কনভার্ট করলে আরো তিনখানা শূন্য, এত মিটার। আর জি এর মানটা বলে দেওয়া আছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুটো মান বসিয়ে দাও, টি বেরিয়ে যাবে। এগারো অঙ্কটা দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ বলে দেওয়া আছে, ঘনত্ব বলে দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক বলা আছে, পৃথিবী পৃষ্ঠে কোন বিন্দুতে বিভবের মান কত, মহাকর্ষীয় বিভবের মান কত। আর যখন পড়ানো হয়েছে মহাকর্ষীয় বিভব আর মহাকর্ষীয় স্থিতিশক্তি দুটো একই টাইমে পড়া হয়েছিল, বলেছিলাম যে বিভব আর স্থিতিশক্তি মোটামুটি একই জাতীয় রাশি, সামান্য একটু পার্থক্য আছে। কি পার্থক্য না, এই যদি আমরা পৃথিবী ধরে নিই, পৃথিবী ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এই হচ্ছে পৃথিবী। ভূপৃষ্ঠে কোন একটা বস্তু, স্থিতিশক্তি বলতে কি বোঝায় না, অসীম দূরত্ব থেকে, ইনফিনিটি থেকে একটা স্মল এম ভরের বস্তুকে আমরা ভূপৃষ্ঠতে নিয়ে আসবো, অসীম দূরত্ব থেকে স্মল এম ভরের বস্তুকে যদি নিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে খানিকটা কার্য করতে হবে। যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যটাই এই স্মল এম ভরের বস্তুটার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা থাকবে, স্থিতিশক্তি রূপে জমা থাকবে। এবং সেই স্থিতিশক্তি ইপি এর ফর্মুলা ছিল মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর। এই হচ্ছে এই পরিমাণ স্থিতিশক্তি জমা থাকবে। আর মহাকর্ষীয় বিভবটাও হচ্ছে স্থিতিশক্তি কি ধরনের, এখানে যে স্মল এম ভরের বস্তুটাকে আমরা এনেছি, স্মল এম ভরের বস্তু না এনে যদি আমরা একক ভরের বস্তু আনতাম 1 কেজি 1 গ্রাম, তাহলে যে পরিমাণ কার্য করতে হতো সেটা স্থিতিশক্তি রূপে জমা থাকতো এবং সেটাকে আমরা বিভব বলি। তাহলে বিভবের ক্ষেত্রে মহাকর্ষীয় বিভব যখন নির্ণয় করব, বিভবের ক্ষেত্রে ওই যে স্মল এম সমান হচ্ছে 1, একক ভরের বস্তুকে একটা আনতে হবে। তাহলে বিভবের যদি ভি দ্বারা বিভবটাকে ইন্ডিকেট করি, তাহলে ভি সমান হবে, শুধু এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে, কার্যটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে মাইনাস সিম্বলটাকে আমরা বাদ দিলাম, শুধু বিভবের মান সমান হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। স্মল এম এর জায়গায় 1 বসালাম, মাইনাস সাইনটা বাদ, শুধুমাত্র মান নিচ্ছে বিভবের। বাকি ইনফরমেশন গুলো দেখো দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6.34 10 টু দ্য পাওয়ার 8, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হচ্ছে 6.34 ইনটু 10 টু দ্য পাওয়ার 8 এত সেন্টিমিটার, সেন্টিমিটারে দেওয়া আছে। পৃথিবীর গড় ঘনত্ব দেওয়া আছে, গড় ঘনত্ব রো কেমন হবে, অতি অবশ্যই হবে। মিটারে করতে গেলে তাহলে তোমাকে বাকি সব এককগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কারণ ঘনত্বের এককটা দেওয়া আছে, ঘনত্ব হচ্ছে 5.5
গ্রাম পার সিসি, গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে এইটাকেও কেজি পার মিটার কিউবে কনভার্ট করে নিতে হবে। আর অভিকর্ষজ ত্বরণ জি, জি এর মানটাও বলে দেওয়া আছে 6.67 ইনটু 10 টু দা পাওয়ার -8 এত সিজিএস। প্রত্যেকটা যেহেতু সিজিএস এ বলে দেওয়া আছে তাই সিজিএস এ করাটাই ভালো। আচ্ছা, এখানে দেখো পৃথিবীর ভর দেওয়া নাই কিন্তু ঘনত্ব দেওয়া আছে, তাহলে ঘনত্ব দিয়ে ফর্মুলাটা বার করতে হবে, ভরের জায়গায় ঘনত্ব দ্বারা রিপ্লেস করে দাও। পৃথিবীর ভর m সমান নিশ্চয়ই লেখা যেতে পারে পুরো পৃথিবীর ব্যাসার্ধ যদি r ধরি তাহলে আয়তন হবে 4.3 পাই ক্যাপিটাল R কিউব, এটা হচ্ছে আয়তন গণিত ঘনত্ব সমান হচ্ছে পৃথিবীর ভর। তাহলে m এর জায়গায় এই রাশিটা যদি বসিয়ে দিই তাহলে রো দ্বারা পেয়ে যাব। তাহলে v সমান হবে m এর জায়গায় যদি এই রাশিটা বসায় দেখো পড়ে থাকবে 4.3 পাই, নিচের একটা r কাটা যাবে g r স্কয়ার ইনটু রো, এই ফর্মুলাটুকু পড়ে দেবো। যদি m এর জায়গায় এইটা বসিয়ে দাও তবে 4.3 পাই r স্কয়ার ইনটু রো g, সবগুলো r রো g r রো g তিনটাই মান বলে দেওয়া আছে, বসিয়ে দিলে বেরিয়ে যাবে 14। বলেছে ভূপৃষ্ঠে একটা বস্তুর ওজন 90 কেজিএফ, কেজিএফ মানে কিলো ফোর্স, অত কেজি ভরের বস্তুর যা ওজন সেটা কেজিএফ। কেজিএফটা কেজিএফ এ রেখে দিতে পারো, এককে চেঞ্জ করার দরকার নেই, শুধু কেজি দেওয়া আছে তার মানে বুঝে নিতে পারো যে এটা এসআই এককে দেওয়া আছে, বলের কোনো একটা এসআই একক, এবং অঙ্কটা তোমাকে এসআই পদ্ধতিতে করলেই বেটার। আচ্ছা, ভূপৃষ্ঠে একটা বস্তুর ওজন হচ্ছে 90 কেজিএফ, বস্তুটি একটি অন্য গ্রহ যার ভর পৃথিবীর ভরের 1/9, ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 1/2 অংশ, সেখানে ওজন কত? তো এখানে দুটো গ্রহের কথা বলা আছে, একটা হচ্ছে পৃথিবী আর আরেকটা হচ্ছে অন্য কোনো একটা গ্রহ। কি কি ইনফরমেশন দেওয়া আছে না, পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয় তাহলে গ্রহটার ভর হবে m/9, পৃথিবীর ভরের 1/9 অংশ। আর পৃথিবীর ব্যাসার্ধটাকে যদি ক্যাপিটাল আর ধরে নিই তাহলে গ্রহটার ব্যাসার্ধ হবে r/2, এই ইনফরমেশনটুকু বলে দেওয়া আছে। এবং পৃথিবীতে ওজন, আচ্ছা পৃথিবীতে একটা বস্তুর ওজনের ফর্মুলা আমরা কি জানি? কোন একটা বস্তুর ওজনের ফর্মুলা হয় m ইনটু g, এটা হচ্ছে ওজন। ওজন কি কখন পরিবর্তন হয়ে যাবে? m হচ্ছে বস্তুটার ভর, ভরের তো কোনো চেঞ্জ হবে না, অভিকর্ষজ ত্বরণের চেঞ্জ হয়ে যাবে, জিটা চেঞ্জ হয়ে যাবে। তার নিশ্চয়ই গ্রহটাতে অভিকর্ষজ ত্বরণটা আলাদা, তাহলে যখন গ্রহতে যাব তখন অভিকর্ষজ, তখন বস্তুটার ওজন হয়ে যাবে m ইনটু g ড্যাশ, ধরে নিতে পারি যেখানে g ড্যাশটা হচ্ছে গ্রহটার পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। এই 14 নম্বরটা আরেকটা কোন একটা জায়গায় অঙ্ক ছিল মনে হচ্ছে 5 এর অঙ্কটা, 5 আর 14 একই অঙ্ক, আমার কাজ হচ্ছে জি ড্যাশটাকে খুঁজে বার করা। জি ড্যাশটাকে কিভাবে বার করব? আমাদের তো ফর্মুলা জানা আছে, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার, এটা পৃথিবী পৃষ্ঠে, তাহলে গ্রহটার পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হবে? জি ড্যাশ সমান একই ফর্মুলা, ক্যাপিটাল জি যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র m এর জায়গায় হয়ে যাবে m/9 আর r এর জায়গায় হয়ে যাবে r/2, r স্কয়ার আছে তার মানে r/2 তার স্কয়ার হয়ে যাবে r স্কয়ার, 4 টা উপরে উঠে যাবে। এটাকে যদি একটু সাজিয়ে লেখা হয় তাহলে g ড্যাশ সমান, এইখানেও দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার বলে একটা টার্ম আছে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, এইখানেও দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার বলে টার্মটা রয়েছে, এটা সমান কি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি। তাহলে এই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার এর জায়গায় সামনে তো 4 এর 9 আছে আর এইটার জায়গায় আমরা জি বসিয়ে দিতে পারি, ভূপৃষ্ঠে যেটা অভিকর্ষজ ত্বরণ। তাহলে গ্রহটাতে কোন একটা বস্তুর ভর
m ইনটু জি ড্যাশ সমান কত হবে ওজনটা সরি m ইনটু জি ড্যাশ তো বার করলে জি ড্যাশ এর মানটা বসিয়ে দাও তাহলে 4 এর 9 ইনটু mg জি ড্যাশটা জাস্ট বসালাম 4 এর 9 mg তে কি mgটা হচ্ছে ভূপৃষ্ঠে বস্তুটার ওজন এখন ভূপৃষ্ঠে বস্তুটার ওজন বলেই দেওয়া আছে mg সমান হচ্ছে 90 কেজিএফ তাহলে mg এর জায়গায় 4 এর 9 ইনটু mg এর জায়গায় 90 বসিয়ে দাও কাটাকাটি করলে এটা 40 আসবে তাহলে 40 কেজিএফ